নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমান সমাজে আমরা যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ বলি, এই ৯টা গ্রহের মধ্যে দুটো গ্রহ কিন্তু ভীষণভাবে জাগ্রত, ভীষণভাবে অ্যাক্টিভ। সেটা হচ্ছে এক রাহু আর একটা হচ্ছে শুক্র গ্রহ। এবং এই রাহু এবং শুক্র গ্রহের আন্ডারেই কিন্তু সবটা রয়েছে। কারণ রাহু আপনারা জানেন যে এর আনলিমিটেড চাহিদা, আর শুক্র সবসময় লাক্সারিয়াস ব্যাপারগুলো, অর্থাৎ চোখে যেটা খুব সুন্দর মনে হবে এবং যেটা লাক্সারিয়াস সেটার দিকে বেশি টেনে নিয়ে যাবে মানুষকে, এবং সেটাই করছে। এবং এটার কারণে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন ব্যস্ত জায়গায় চলে এসছে। তার মানে সময় নেই, মানে অল্প সময় সে বার করতে পারছে না যেটা পরিবারের সঙ্গে দেওয়া যায়, এই রকম পরিস্থিতি হয়ে আছে। এবং পরিবারের প্রত্যেকটা মানুষ কিন্তু কর্মের মধ্যে যুক্ত হয়ে গেছে। তারা অর্থ ইনকামের জন্য কিন্তু তারা ছুটছে, যাতে এই যে সমাজের যে বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিস, যেগুলোকে সঠিকভাবে মেনটেন করতে হবে, এটা তাদের উদ্দেশ্য। কিন্তু ওই যে শুক্র এবং রাহু, সেই আনলিমিটেড চাহিদা এবং লাক্সারিয়াসের দিকে যেতে গিয়ে তার অর্থ যা ইনকাম করছে সবটাই চলে যাচ্ছে। হয়তো এতটা পরিশ্রম করছে, সেই পরিশ্রমেও সে হয়তো অনেক মানুষ অর্থ সঞ্চয় করতে পারছে না। এবং এটা তো অবশ্যই রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ তো এখন সেই জন্য ব্যস্ততার জায়গা চলে আসছে। এবং এই ব্যস্ততার কারণে পরিবারের মানুষদের সঙ্গে পর্যন্ত সময় দিতে পারছে না। এর কারণে বিশেষ করে সম্পর্কহানি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, যেটা ডিভোর্সের জায়গা তৈরি হচ্ছে। এবং ডিভোর্সটা এখন আপনারা যদি কোর্টে কোনো দিন যান, তাহলে দেখতে পারবেন ডিভোর্সের কেসটা বেশি, সব থেকে বেশি সেটা দেখা যাচ্ছে। কেন হয়, কি কারণ, বিস্তারিত আলোচনা করব আজকে। কারণ এটার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্র অবশ্যই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা জাতক জাতিকার জন্মছকের কানেকশন অনুযায়ী। কারণ স্বামী স্ত্রীর মধ্যে এই যে ছোট্ট ছোট্ট ঘটনা আস্তে 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 কিন্তু এটা বহু রকমের প্রভাবিত করে, এবং সেটার কারণে বাস্তব জীবনে বা এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু উপস্থিতি, আর্থিক সংকট, শ্বশুর শাশুড়ি বা তাদের সঙ্গে মতের বিরোধ, এবং কখনো কখনো নেশাগ্রস্ত হয়ে যাওয়া। কখনো কখনো দেখা গেলো যে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হয় যে একা একা থাকতে পারে না, তখন সেটা কিন্তু তার পৈতৃক গৃহে প্রবেশ করে, অর্থাৎ তার বাপের বাড়িতে কিন্তু সে যেতে বাধ্য হয়। পরিস্থিতি এইভাবে টার্ন নেয়। কিন্তু এটা কেন হচ্ছে, এগুলো তো আমি আপনাদেরকে বললাম যেটা আপনারা বুঝবেন, যে এই পয়েন্টগুলো বেশি পরিমাণে দেখা দিচ্ছে বাস্তব জীবনে এবং দাম্পত্য জীবনের মধ্যে। এবং এটার পিছনে আমাদের জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট কানেকশান রয়েছে, সেই গ্রহ নক্ষত্র। এই গ্রহ, কারণ একটা জাতক জাতিকার যে এই দাম্পত্য কলহ তৈরি হচ্ছে, কেন হচ্ছে, এর পিছনে কোন গ্রহ, বিশেষ করে দেখুন ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে যে গ্রহগত কানেকশান, অর্থাৎ শুক্র গ্রহ এবং মঙ্গল, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবনের যে পজিটিভ ভাইব্রেশনটা দেয় তার শুক্র গ্রহ, তার স্বামীর অবস্থান। আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল গ্রহ, তার কিন্তু তার স্ত্রীর পজিশান। এই যে কানেকশান, এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে বৈবাহিক জীবনটা ডিপেন্ড করে শুক্র গ্রহের সঙ্গে কানেকশান কতটা ভালো, আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু তার বৈবাহিক জীবন ডিপেন্ড করে মঙ্গল গ্রহের কতটা কানেকশান রয়েছে। এবং এটা কিন্তু ঠিক অপোজিট কানেকশান, তার নিজের পাওয়ারটাকে কতটা বৃদ্ধি হবে এবং তার পাওয়ারটা কতটা আছে সেটার উপর ডিপেন্ড করে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা জানি যে আমাদের জন্মছকের বিবাহের কারক গ্রহ যদি বলেন, তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্র ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ছেলে এবং মেয়েদের সঙ্গে। এবং এর সঙ্গে সঙ্গে বিবাহ কারক গ্রহ যদি একটা বলেন, তাহলে কিন্তু বৃহস্পতির অবস্থান। অর্থাৎ সেই বৈবাহিক জীবনটা কতটা সুখের হবে, শান্তির থাকবে এবং কতটা উন্নতির জায়গা হবে, সেটাও কিন্তু এই বিশেষ কানেকশান দেয়, সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে কারক গ্রহ কারক অবস্থানে অবস্থান করলে সেই কারকতা নষ্ট হয়ে যায়।
সেই জন্য বৃহস্পতি যদি সপ্তমে গিয়ে অবস্থান করে, কারণ সপ্তম ভাব থেকে বিবাহিত জীবনকে ইঙ্গিত করে, তাই সপ্তম ভাবে কিন্তু যদি ওই বৃহস্পতির গিয়ে অবস্থান থাকে বা কখনো মঙ্গলের অবস্থান থাকে, কখনো শুক্রের অবস্থান থাকে, তাহলে তাদের বৈবাহিক জীবন কিন্তু কষ্টময় দুঃখময় পরিস্থিতি তৈরি হয়। তাহলে এইগুলো কিন্তু নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে ক্যালকুলেশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন যে ছেলেদের ক্ষেত্রেও বৈধব্য যোগ থাকে, মেয়েদের ক্ষেত্রেও বৈধব্য যোগ থাকে। তাহলে সেক্ষেত্রে ওই সপ্তম ভাব পীড়িত থাকার জন্য হয়, যেটা ডিভোর্স আপনারা ভালোভাবে বুঝলে বা যেটা বললে যেটা বোঝায়, যে ডিভোর্স পর্যন্ত অর্থাৎ ছাড়াছাড়ি অবস্থা, সেটা হচ্ছে সপ্তম ভাব পীড়িত হলে। তাহলে কখনো বৃহস্পতির অবস্থান যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পর্কটা আছে কিন্তু দুজন আলাদা ছাদের নিচে চলে গেছেন। তাহলে এরকম কানেকশানও কিন্তু অনেক ক্ষেত্রে দেয়। কখনো কখনো দেখবেন বৃহস্পতি কোনো জন্মছকের নিচস্থ রয়েছে, কম্বাস্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে কোনো অশুভ গ্রহ কানেকশান রয়েছে, কিন্তু তার ক্ষেত্রে বৈবাহিক জীবন কিন্তু সুখের নয়। আবার এই মঙ্গলের অবস্থান নির্দিষ্ট কানেকশান যদি না পায়, তাহলে আমরা বলি মাঙ্গলিক দোষ। কারণ এই মঙ্গল মেয়েদের ক্ষেত্রে ভীষণ ভীষণ পাওয়ারফুল। মঙ্গলের অবস্থানের পরিপ্রেক্ষিতে তার স্বামীর আর্থিক শ্রীবৃদ্ধি উন্নতি, স্বামীর সুখ শান্তি ডিপেন্ড করে সেই মেয়ের মাঙ্গলিক বা মঙ্গলের অবস্থানের ওপর। আর আমরা মঙ্গল বা মাঙ্গলিক কখন বলি? সেই মেয়ের বা সেই ছেলের মাঙ্গলিক দোষ কখন তৈরি হয়? যখন জন্মছকের মঙ্গল গ্রহটা লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশে কানেকশন পেয়ে যায় বা সেই ভাবে গিয়ে অবস্থান করে, তখন বলা হয় সেই জাতক জাতিকা মাঙ্গলিক দোষ। এবং এই যে বললাম যে কটা মাঙ্গলিক দোষ রয়েছে, অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ, প্রত্যেকটা মাঙ্গলিক দোষের জন্য কিন্তু তার আলাদা কানেকশান রয়েছে, অর্থাৎ তার সিমটমগুলো, সমস্যাগুলো আলাদা আলাদা রকমের। এই মাঙ্গলিক দোষে কখনো কখনো একটা জাতক জাতিকা হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে, এটা খুব সাময়িক ব্যাপার, কিন্তু তার ছাড়াও কিন্তু আরও কিছু কঠিন সমস্যা হয়। কঠিন সমস্যা কী হয়? দেখবেন যে অনেক ক্ষেত্রে একজনের মাঙ্গলিক রয়েছে আর একজনের মাঙ্গলিক দোষ নেই, এবং যদি অষ্টম মাঙ্গলিক হয় খুব কঠিন, মানে এটা মানে এখানে বিবাহ করাটা মানে একটা কঠিন ব্যাপার। যে জাতক বিবাহ করবে সাংঘাতিক তার মধ্যে কিন্তু সেই মানসিক জোর থাকতে হবে। কারণ অষ্টম মাঙ্গলিক যে জাতক জাতিকা হয়, তার যার সঙ্গে বিবাহ হয়, তার পরিবারের অর্থাৎ সেই পরিবারের কেউ গত হয়ে যায়, না হলে স্বামীর শারীরিক সমস্যা তৈরি হয় বা হাজব্যান্ডের শারীরিক সমস্যা তৈরি হয়, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা হলো যে সে হয়তো যার মাঙ্গলিক রয়েছে, যার সঙ্গে বিবাহ হলে সেই লাইফ পার্টনার হঠাৎ করে তার কর্মক্ষেত্র বিপর্যয় তৈরি হয়ে যেতে পারে, আর্থিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে, এত কিছু সমস্যা, এবং তার মন মানসিকতা প্রচণ্ড তপ্ত হয়ে যাবে, অর্থাৎ সবসময় গরম, মাথা গরম হয়েই থাকবে। তাহলে এগুলো এক একটা মাঙ্গলিক দোষের এক এক রকমের কানেকশান দেয়। এবং এই মাঙ্গলিক দোষ যদি থাকে, তাহলে আমরা বলি যে সর্বপ্রথম তার প্রতিকার প্রতিবিধান আছে, শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান। এই শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান, কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে যে এরা যাদের মাঙ্গলিক দোষ থাকে, কিছু সিমটম একদম সবার জন্য, মানে এটা ওই লগ্ন মাঙ্গলিক, চতুর্থ মাঙ্গলিক তা না, এটা সবার জন্য কিছু সিমটম রয়েছে। একটু বললে তারা আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন যে এরা কিন্তু মানে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ঝাঁপ দিয়ে দেয়, সেটার মধ্যে আগুন আছে না সেখানে জল আছে, বা পরবর্তী স্টেপ কি হবে তার, মানে যে কোনো একটা কাজ মানে এটা করতে হবে মানে করতেই হবে, এখনই চাই। অর্থাৎ এরা পাস্টের কোনো কিছু বা ফিউচারে কোনো কিছু কোনো চিন্তা ভাবনা করে না, পাস্ট ফিউচারের চিন্তা ভাবনা না করেই হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং তার কারণে এদের ভবিষ্যৎ কিন্তু সমস্যা হয়, অর্থাৎ ফিউচারের জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। আর কি হয়, এরা দেখবেন এই কারণে এরা প্রতিযোগিতায়
টিকে থাকতে পারে না, কোনো কম্পিটিশনের জায়গাগুলোকে টিকে থাকতে পারে না। ধরুন কম্পিটিশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দেয়, লাস্টে গিয়ে ব্রেক করে চলে আসে এরা, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক হয়ে যায়, আর হয় না। কারণ এদের মাথা গরম প্রচণ্ড, একটা মানে প্রচণ্ড, অর্থাৎ এদেরকে কোনো কোনো কারণে যদি এরা বাধা পায়, এবং লিগাল ওয়েতে যদি বাধা পাও, তবুও সেখানে মাথা গরম করে দুটো কথা বলে দেবে, এবং সেই কথার কারণে তাদের কিন্তু সেখান থেকে, সেই কম্পিটিটিভ এক্সামের জায়গার থেকে তাদেরকে বেরিয়ে আসতে বাধ্য হতে হবে। তাহলে এইগুলো হয়। আর কি হয়, যে কোনো সমস্যা, যেমন উটকো উটকো ঝামেলা তৈরি হয়ে যায় এদের, মানে হঠকারী সিদ্ধান্ত, হঠকারী ঝামেলা, মানে এই ভালো ছিল, হঠাৎ করে কোনো সমস্যায় পড়ে গেল। এটা কিন্তু সাধারণত দেখা যায় এই মাঙ্গলিক দোষ থাকলে, এবং সেটা পরিবারের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে, পারিবারিক, তাছাড়া সামাজিক জায়গার থেকেও সমস্যা হতে পারে, কর্মক্ষেত্রতেও সমস্যা হতে পারে। বিশেষ করে এই সমস্যাগুলো কিন্তু বেশি দেখা যায়। এবং এর সঙ্গে সঙ্গে জাতক জাতিকার কখনো কখনো দেখবেন যে এই মাঙ্গলিক দোষ থাকার কারণে দাম্পত্য যে সুখ, সেটার থেকে এরা বঞ্চিত হয়ে যায়, এবং তার এই সমস্যার কারণে কোনো তৃতীয় ব্যক্তির এখানে কিন্তু প্রবেশ নাই। এটা কিন্তু খুব মারাত্মক পয়েন্ট, এবং এই জায়গাটার কারণে পরবর্তীতে ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যায়। এবং এর সঙ্গে সঙ্গে কখনো কখনো এই মাঙ্গলিক দোষ শুধু দাম্পত্য জীবনে না, আরও কিছু দোষ, আরও কিছু সমস্যা, যেমন ভাইয়ের সঙ্গে মতের বিরোধ হয়, সম্পত্তি নিয়ে কোনো সমস্যায় জড়িয়ে পড়ে, এবং দেখবেন যে সেই ভাইয়ের সঙ্গে এমন কিছু সমস্যা তৈরি হলো, রক্তাক্ত জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এবং সেখানে পুলিশ আইন সব টেনে নিয়ে চলে আসছে সেটার কারণে। আবার কখনো কখনো আমরা বলি সাধারণত দুর্ঘটনা বা রক্তপাত, অ্যাক্সিডেন্ট, অপারেশন, এটা মাঙ্গলিক কানেকশন বা মঙ্গলের নেগেটিভ ভাইব্রেশনের কারণে দেয়। এবং এই মাঙ্গলিক যোগ কখন প্রভাবিত হয় বেশি করে, কারণ আপনার তো জন্ম ছক অনুযায়ী আপনার মাঙ্গলিক দোষ রয়েছে, কিন্তু এই সমস্যাটা আপনার জীবনে বিশেষভাবে দেখা দেবে যখন মঙ্গলের দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে আপনি বা সেই জাতক জাতিকা চলবে। তখন এই যে সিমটমগুলো যেগুলো বললাম, সেইগুলো এই সকল জাতক জাতিকার মধ্যে বিশেষভাবে কাজ করবে। আর কখন হবে, যখন শনির 7.5 প্রভাব চলবে, তখন সব নষ্ট করে দিয়ে চলে যাবে, তছনছ করে দিয়ে যাবে, সম্পর্ক, অর্থ, কর্ম সব এদিক ওদিক হয়ে যাবে। সেই জন্য বারবার বলে দেওয়া হয় যে জ্যোতিষশাস্ত্রের কানেকশন অনুযায়ী যদি মাঙ্গলিক দোষ থাকে, তাহলে একটা জাতক জাতিকা বিবাহের পূর্ববর্তী জায়গায়, পূর্ববর্তী সময়, বিবাহ, ধরুন বিবাহের জন্য জাতক জাতিকা আপনার সব ফাইনাল হয়ে গেছে, কোনো কিছু করতে যাবেন শুভ কাজ, তার আগে মাঙ্গলিক দোষের প্রতিকার করুন। মাঙ্গলিক দোষের প্রতিকার বা খণ্ডন করে তারপরে বিবাহ করুন। কিন্তু যাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে মাঙ্গলিক প্রতিকার জানেনই না, মাঙ্গলিক দোষ আপনার আছে সেটা আপনি জানতেনই না, বিবাহ হয়ে গেছে। মাঙ্গলিক দোষ থাকলে বিবাহ সংক্রান্ত যে বিষয়টা আসে, সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ থাকলে বলা হয় যে তার দ্বিবিবাহ হয় বা একের অধিক বিবাহ হয়। কেন হয়? কারণ ওই দোষটা থাকলে তার ওই নেগেটিভ সিমটম যেগুলো এতক্ষণ বলে বলে আসলাম, সেগুলো তার মধ্যে প্রভাবিত করে, এবং তখন বিচ্ছেদ তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়, শারীরিক বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তার কারণে এই সিমটমগুলো দেখা যায়, এবং কখনো কখনো সেটা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। সেই জন্য বিবাহের আগে মাঙ্গলিক দোষ মানে একবার তার বিবাহ দিয়ে দেওয়া। ছেলেদের ক্ষেত্রে এক পদ্ধতি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে এক ধরনের পদ্ধতি রয়েছে। তাদের কোনো, সেক্ষেত্রে শিব হোক, কলাগাছ হোক, সেক্ষেত্রে আপনার নারায়ণে হোক, সেক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে তাদের একবার বিবাহ দিয়ে দেওয়া, যাতে পরবর্তী বিবাহটা ও জীবনে টেকে। অর্থাৎ পরবর্তী বিবাহ কোথায় হবে না, পরবর্তী বিবাহটা সামাজিক নিয়ম মেনে কোনো জাতক বা জাতিকার তার লাইফ পার্টনার হিসাবে
সে তাকে বিবাহ করবে। আর প্রথম বিবাহটা কখনো নারায়ণের সঙ্গে, কখনো বা শিবের সঙ্গে, বা কখনো কলা গাছ, বা বিভিন্ন পদ্ধতি রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে বিবাহ করে দেওয়া। কিন্তু যখন বিবাহটা হয়ে গেল আপনার, পরবর্তী বিবাহের পরে জানলেন আপনার মাঙ্গলিক দোষ, তখন কি করবেন? তখন কি আবার সেই নতুন করে টোপর পরে বিবাহ করবেন? না, এটা কিন্তু নিয়ম বহির্ভূত, সেটা হয় না। কারণ বিবাহ হয়ে গেছে আপনার, তার পদ্ধতিগত জায়গা কিন্তু আলাদা, তার নিয়ম, হ্যাঁ অবশ্যই তার মাঙ্গলিক দোষ খণ্ডনের নিয়ম রয়েছে, কিন্তু তার ওইভাবে বিবাহ করে মাঙ্গলিক দোষ হয় না কাটা, এটা শাস্ত্রের কোনো জায়গায় নেই। সেই জন্য তার মাঙ্গলিক দোষের খণ্ডন পদ্ধতি আলাদা, এবং সেটা নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেই পদ্ধতিগত মেনে সেই প্রতিকার প্রতিবিধান করলে তার যে সংসারটা রয়েছে, তার যে অর্থাৎ তারা যে হাজব্যান্ড ওয়াইফ, তার যে সংসার, তার যারা দেখা গেল সন্তান, তারা সুখে শান্তিতে থাকবে। না হলে একটু ভুল করলে হিতে বিপরীত হবে। তাহলে এইগুলোও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলা হয় যে এই মঙ্গলের দোষ কাটানোর জন্য তার নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। ক্রিয়া কী কী? কখনো কখনো মাঙ্গলিক দোষের জন্য বগলা মায়ের কিন্তু এখানে আরাধনা করা হয়। বগলা মায়ের পুজো পাঠ, কারণ বগলা মায়ের পুজো পাঠ এবং তার সঙ্গে সঙ্গে বগলা মায়ের কিন্তু হোমযজ্ঞ খুব ভীষণ ভীষণ জাগ্রত, এবং নির্দিষ্ট দ্রব্যগুণ রয়েছে। আমি এর আগে এপিসোডে আলোচনা করেছিলাম যে বগলা মায়ের পুজো পাঠের নির্দিষ্ট দ্রব্যগুণ রয়েছে, সেই নির্দিষ্ট দ্রব্যগুণ দিয়ে সেখানে হোমযজ্ঞ করতে হয়। কারণ দাম্পত্য জীবনের প্রথম অবস্থায় দেখতে হয় তার সমস্যাটা কোথায়। জন্মছকের মাঙ্গলিক দোষের প্রতিকার সেটা হয় ওই নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, তারপরে গিয়ে হোমযজ্ঞ করে প্রতিকার প্রতিবিধান। আর কি আছে না, দেখা গেলো দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান বা বৈবাহিক জীবনটা খুব সমস্যাময় জায়গা, এবং সেখানে অবশ্যই কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান হয়ে গেছে, তখন কিন্তু তার নির্দিষ্ট ক্রিয়া রয়েছে তার আলাদা। কারণ অনেক সময় দেখা যায় যে জন্মছকের কানেকশান অনুযায়ী কখনো ছিন্নমস্তার, কারণ এই দশ মহাবিদ্যা আমাদের প্রত্যেকটা গ্রহের কানেকশান। কারণ মঙ্গলের ইষ্টদেবী হচ্ছেন মা বগলা, তাকে আরাধনা করে তারপরে কিন্তু সেই জায়গায় সেই গ্রহকে শান্তি জায়গায় আনতে হয়। আর কখনো কখনো একটা জাতক জাতিকা তার বৈবাহিক জীবনে, দেখা গেলো বৈবাহিক জীবনে শুধু মাঙ্গলিক দোষ এর কারণ ছাড়াও কিন্তু অন্যান্য কানেকশান রয়েছে। কারণ আমাদের আজকের যে বিষয়টা রয়েছে যে এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা কোন দিকে টার্ন নিচ্ছে, কখনো কখনো সঠিক পথে যাচ্ছে, কখনো কখনো বেঠিক পথে গিয়ে তার সম্পর্কটা ছেদ হয়ে যাচ্ছে, পারিবারিক সুখ শান্তির থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এখানে কখনো তৃতীয় ব্যক্তির কানেকশান তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে তৃতীয় ব্যক্তির কানেকশান হয়ে গেল, তাহলে তার ক্ষেত্রে কি বগলা মায়ের আরাধনা হবে না ছিন্নমস্তার আরাধনা হবে? এটা খুব ভাইটাল। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন জন্মছকের আমরা গ্রহগুলো বলছি যে 9টা গ্রহ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশিচক্রের আপনার যে লগ্ন ভাব, এই 10টা পয়েন্ট প্রত্যেকটাই দশ মহাবিদ্যার সঙ্গে কানেকশান, এবং এই দশ মহাবিদ্যার সঙ্গে সমস্ত তন্ত্র যুক্ত রয়েছে। তন্ত্রের এদিক ওদিক হবে না দশ মহাবিদ্যা বাদ দিলে। দশ মহাবিদ্যা ছাড়া কোনো তন্ত্রের কোনো পয়েন্টই উচ্চারণ হবে না, এবং তার সঙ্গে সঙ্গে শিবের অবস্থান প্রত্যেকটা কারেক্টেড। সেই জন্য বলা হয় দেবাদিদেব মহাদেব এবং তার সঙ্গে সঙ্গে মহাকালীর যে অবস্থানগত জায়গা, অর্থাৎ মহাদেব এবং পার্বতীর যে রূপ, সেখান থেকেই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু যুক্ত রয়েছে তন্ত্রের শাস্ত্রের। তাই এই ক্ষেত্রে কার কোন প্রয়োগ হবে তার জন্মছকের নির্দিষ্ট কানেকশান দেয়, এবং সেই নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে একটা জাতক জাতিকার পরবর্তী টাইমে কত তাড়াতাড়ি সেই সাকসেস আসবে, তার সমস্যার থেকে মিটবে, বিভিন্ন ক্রিয়া পদ্ধতিগত জায়গা রয়েছে।
সেই জন্য আবার বলছি যে আপনার ক্ষেত্রে জন্মছকের ওই যে রাহু, কেন বললাম যে প্রথমে যে রাহু এবং শুক্র বলেছিলাম, কারণ এই রাহু এবং শুক্রই জীবনকে তছনছ করে দেয়। রাহু এবং এই শুক্র জীবনকে খুব বড় জায়গায়, উত্থানের জায়গায় নিয়ে যায়। অর্থাৎ কোনো জাতক জাতিকার খুব ভালো জায়গায় রয়েছে, তাদেরকে সৎ পথে অনেস্টলির মাধ্যমে তারা কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় যায়। আবার কখনো কখনো ওই রাহু শুক্র নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, অসৎ পথ অবলম্বন করে সে উপরে উঠতে গিয়ে হঠাৎ করে ধাক্কা খেয়ে পড়ে যায়। আবার কখনো কখনো বহির্ভূত অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে যায়। খুব পয়েন্টেড এই জায়গাগুলো কিন্তু খুব পাওয়ারফুল, এবং এইগুলোর সঙ্গে ডিপেন্ড করে একটা জন্মছকের যে প্রতিকার প্রতিবিধান দেওয়া হবে, সেই প্রতিকার প্রতিবিধান কতটা গুরুত্বপূর্ণ, এবং এগুলোর প্রত্যেকটা তিথি নক্ষত্র রয়েছে। তিথি নক্ষত্র এবং গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে তার সেই জাতক জাতিকার কোন মাসের জন্ম, এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশনের রয়েছে। সেই জন্য আপনারা জানেন যে আমি কিন্তু প্রতিকার প্রতিবিধান যেগুলো দেই একদম শাস্ত্রীয় বিধান অনুযায়ী। এই যে মাঙ্গলিক দোষ যে খণ্ডন হয় তার নির্দিষ্ট নিয়ম মেনে করা হয়। বিবাহ হয়ে গেছে যাদের, তাদের আলাদা, বিবাহ যাদের হয়নি তাদের নিয়ম আলাদা। যাদের ক্ষেত্রে দেখা গেলো তার সন্তান একদম মানে কথা শোনে না, একদম আপনার কথার বাইরে চলে, এবং সে সব সময় একদম আপনাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, যেটা অবাধ্য সন্তান বলা হয়, তার প্রয়োগ আর এক রকম। তার কোন কানেকশনের কারণে হচ্ছে, সেক্ষেত্রে দুর্গা প্রয়োগ হবে না, তার ক্ষেত্রে ওই ছিন্ন মস্তার প্রয়োগ হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেশনের বিষয়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো নেশায় আসক্ত হয়ে গেছেন, সবগুলো কিন্তু দেখুন এখানে এই যে পয়েন্টগুলো বলছি সেগুলো ওই রাহু শুক্র প্রত্যেকটা কানেক্টেড। তাহলে কখনো কখনো এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে গেছেন, দেখুন আপনার যে অর্জিত অর্থ সারা মাসের, সেই সারা মাসের অর্জিত অর্থ সম্পূর্ণটা নেশার মধ্যে চলে যাচ্ছে। পরিবার আপনার মুখ চেয়ে বসে থাকে, শেষ পর্যন্ত যে অর্থটা আপনি বাড়িতে নিয়ে যান সেটা হয়তো ঋণ করে নিয়ে যাচ্ছেন, তারপরের মাসে সেই ঋণ শোধ করতে শেষ হয়ে যাচ্ছে আপনার অর্থ। কারণ আপনার নেশাটা আগে, আপনি নেশা না করলে থাকতে পারেন না। আজকে আপনার এই নিয়তির দিকে নিয়ে গেছে, কে নিয়ে গেছে? আপনার ক্ষেত্রে সেই গ্রহই নিয়ে গেছে। আপনার ক্ষেত্রে আপনার শত্রু, সেই শত্রুর কারণে আপনি এই জায়গাটা যেতে বাধ্য হয়েছেন। সেই জন্য সময় থাকতে শত্রুকে দমন করতে হবে। আপনার জীবনে যে শত্রু, তাকে নিখুঁত বিচার করে তাকে বের করে নিয়ে আসতে হবে, এবং তারপরে তাকে সঠিকভাবে ক্রিয়ার মাধ্যমে উপযুক্ত কিন্তু প্রতিকার করতে হবে। করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, না হলে সমস্যাটা আপনার থেকেই যাবে। আর কখনো কখনো দেখবেন যে অনেক জাতক জাতিকার বিবাহ, কারণ এখানে যেটা বলছিলাম যে এই যে মাঙ্গলিক দোষে অনেক সময় বিবাহ হতে চায় না, লাস্টে গিয়ে বিবাহ আটকে থাকে, আবার না হয়তো এমন কিছু শত্রুর কবলে পড়ে গিয়ে বিবাহিত জীবনটা বা বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়, একদম লাস্ট মোমেন্টে কেটে যায়। তাহলে এগুলোর প্রত্যেকটা আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, ওই নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। যদি বুকিং নাম্বারটা নোট ডাউন করুন, যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে ফোন করে নেবেন, ওটা হেল্পলাইন নাম্বার, আপনাদেরকে সহযোগিতা করবে। আর দেখুন, প্রতিকার নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে দেওয়া হয়। আপনারা যারা বিগত দিনে আমার এখানে কাজ করেছেন জানেন, নির্দিষ্ট নিয়মের মাধ্যমে, বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়, সেটা অমাবস্যার তিথি ধরে আমার নিজ গৃহ মন্দিরে। আর তাছাড়াও কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কিন্তু রাত্রে সেই কাজগুলো করা হয়। কখনো কখনো কামাখ্যা পীঠে কাজ করা হয়, কখনো কখনো বেনারসে কাজ করা হয়, কখনো নাসিকে কাজ করা হয়। কামাখ্যাতে আপনারা জানেন যে মাসে 2 বার 3 বার বা কখনো কখনো 2-1 মাসের
মধ্যে সেখানে অবশ্যই যাওয়া হয়, নির্দিষ্ট তিথি ধরে সেখানে কাজ হয়। সেই জন্য যারা মনে করছেন প্রতিকার করবেন অবশ্যই যোগাযোগ করবেন। আর বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গায় ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে। সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি। ওনার কাছ থেকে ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা আমি
যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি, নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ বই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়েছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যায় জর্জরিত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি।
তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ এরই মধ্যে এসেছেন তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন,
চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।